আমরা এর আগে চ্যাপ্টার ধরে ধরে শিখছিলাম। এখন আমরা কি করছি, অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। তো অঙ্ক যে কোনো চ্যাপ্টার থেকে আসবে আমাদের সামনে, আমাদেরকে জাস্ট অঙ্কটিকে ভালো করে পড়তে হবে। আমাদের প্রথম কাজ হবে অঙ্কটিকে ভালো করে পড়া। যদি একবার অঙ্কটিকে ভালো করে পড়তে পারি আর কি বলেছে সেটা যদি জেনে যাই, তাহলে অঙ্ক বের করাটা সহজ হয়ে যায়। তো চেষ্টা করবে অঙ্কটিকে মন দিয়ে পড়ায় আর কি বের করতে বলেছে সেটা বোঝার। বাকি পথ খুব তাড়াতাড়ি আমরা খুঁজে নেব। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে 992 এর সাথে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে বের করব বা কি করে বের করব বলো। অঙ্কটি পড়ে কি বুঝতে পারছো? বলো কিভাবে বের করবে। এই ধরনের অঙ্ক তো শিখেছো, এমন নয় যে শেখনি তা না। খুব সাধারণ একটা অঙ্ক। 392 এর সাথে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানেই হচ্ছে একই সংখ্যা দুইবার থাকতে হবে। ঠিক আছে, যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? এতে দুটি 5 আছে, দুটি থাকতেই হবে কমসে কম, জোড়ায় জোড়ায় থাকতে হবে। ঠিক আছে, যেমন 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে দুটি 4 আছে বলতে পারো, কিংবা বলতে পারো যে 2 আছে 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া, তাই না? তো পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি কি, যার বর্গমূল করা যায়। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বের করতে হয় কিভাবে। জাস্ট এই যে 392 দেওয়া আছে, একে আমরা ভাঙবো। এর মধ্যে কতগুলো ভরা আছে, অন্যান্য মানে গুণিতক গুণনীয়ক কতগুলি আছে সেটা বের করার চেষ্টা করব। কি কি গুণনীয়ক আছে এর মধ্যে, এর ফ্যাক্টর কি কি আছে। যদি 2 দিয়ে ভেঙে দাও তাহলে 2 1 2, 2 9 18, 2 6 12, এটা পাবো। আবার যদি 2 দিয়ে ভেঙে দাও তো 2 9 18, 2 8 16, এটা পাবো। যদি আবার 2 দিয়ে ভেঙে দাও তাহলে আমরা পাচ্ছি 49। 49 মানে 7 দিয়ে ভাঙা যায়, তো 7 7 49। এর ব্যাপারটা যদি আমরা বলি, পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে জোড়ায় জোড়ায় থাকতে হবে। এখানে 7-এর জোড়া আছে, মানে আর আমার 7 দরকার নেই। 2-এর জোড়া আছে, আর আমার 2 দরকার নেই। কিন্তু এখানে একটা সিঙ্গেল 2 পড়ে আছে, এর জোড়া নেই। এর জোড়া নেই, তার মানে এর জোড়া আমাকে তৈরি করতে হবে। কি করে করতে পারবো? যদি আমি আরেকটা 2 গুণ করি, তাই না? মানে আমি এরকম বলতে পারি যে দুটি 2 আছে আর দুটি 7 আছে। এবার আমার কাছে পড়ে থাকছে এক্সট্রা একটা 2, এই 2টার জোড়া নেই। তো আমি যদি এক্সট্রা আর একটা 2 গুণ করে দিই, তাহলে দেখো সব জোড়ায় 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 হয়ে যাবে। তার মানে তবে আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তার মানে আমাকে কি করতে হচ্ছে, এক্সট্রা একটা 2 গুণ করতে হচ্ছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি। বুঝতে পারছো? চলো, এরপর থেকে কিন্তু আমি বলবো না, এরপর থেকে তোমাদেরকে অ্যান্সার বের করতে হবে। দেখো, বলেছে খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.5 টাকা প্রতি লিটার হবে। স্বাভাবিকভাবেই খাঁটি দুধের দাম যদি 16 টাকা হয়, তাহলে জল মেশালে তার দাম কমে যাবে, কারণ পরিমাণে বেড়ে যায়। পরিমাণে যদি বেড়ে যায়, তো একই টাকা আসতে গেলে পেতে গেলে দাম কম হলেও চলবে আমার। তো প্রথমে খাঁটি দুধের দাম আর জল মেশানোর পর যে দাম, সে দুটিই বলা আছে। আর কত খাঁটি দুধ 58 লিটার সেটাও বলা আছে। তবে কতটা মেশাতে হবে সেটা বের করতে হবে। তার মানে যদি সাধারণ ভাষায় বলি, টোটাল কত খরচ হচ্ছে। 58 লিটার খাঁটি দুধ 16 টাকা করে যদি লিটার হয়, তাহলে আমার মোট খরচ কত হচ্ছে। মোট খরচ হবে বন্ধুরা 58 × 16। এটা, এই টাকাটা আমার খরচ হচ্ছে। এই টাকাটা আমি পাবো কি করে পাবো? 14 টাকা, 14.5 টাকা লিটার দরে যদি আমি বিক্রি করি। আচ্ছা, কত লিটার বিক্রি করতে হবে তাহলে? ওই আসল টাকাটা যদি আমাকে তুলতে হয়, তাহলে এই 1 লিটারের দাম 14.5 টাকা হিসাবে কত লিটার বিক্রি করতে হবে সেটা আমরা কি করে পাবো? টোটাল যে টাকাটা খরচ করেছি, টোটাল আমি খরচ করেছি এই টাকাটা, এই টোটাল টাকাকে 1 লিটারের টাকা দিয়ে ভাগ করে দাও, তাহলে কত লিটার সেটা আমি পেয়ে যাব। বুঝতে পারছো ব্যাপারটা? কত লিটার আচ্ছা আমি পেয়ে যাব। চলো কাটাকাটি করো, এখানে একটা দশমিক তুলে দাও।
তাহলে আমার একটা 10 আসছে। 5 দিয়ে কাটো, 5 2 10, 5 9 45, এটা 2 5 দিয়ে কাটো 2, 29-এর সঙ্গে 58 কাটলেও 2, তো 2 32, 32 64, 64 লিটার আমাকে বিক্রি করতে হবে আসল দামটা তুলতে গেলে। তাহলে আমার তো 64 লিটার ছিল না, আমার কাছে ছিল কত, আমার কাছে ছিল 58 লিটার, আর আমাকে বিক্রি করতে হবে 64 লিটার। তার মানে বাকিটা আমাকে জল মেশাতে হবে। কত লিটার জল মেশাতে হবে? 6 লিটার জল মেশাতে হবে। তাহলে এটা শর্টকাট বললাম। আরেকটা নিয়ম আছে যে নিয়মে বের করলে খুব সহজ এবং সিম্পলি তোমরা পাবে, আমি সেটাও বলছি। দেখো, প্রথমে হচ্ছে 58 লিটার, ঠিক আছে, আর দ্বিতীয়তে ধরো আমি কিছু জল মিশিয়েছি, তাহলে মোট পরিমাণ হয়ে যাবে 58 প্লাস এক্স লিটার জল মিশিয়েছি, তাহলে 58 প্লাস এক্স লিটার, ঠিক আছে। এবার এই যে প্রথম 58 লিটার এটা বিক্রি হয়েছে 16 টাকা দরে, আর যে দ্বিতীয় যে লিটার দুধের মিশ্রিত দুধ এটা বিক্রি হয়েছে 14.5 দরে। তাহলে এখানে 16 লিটার দরে যে দাম, এখানে 14 লিটার দরে একই দাম, এই দুটি সমান। এখান থেকে তুমি অনায়াসে অ্যান্সার বের করতে পারো, ঠিক আছে। কি করে বের করবে ভালো করে বোঝো। এ পক্ষের দশমিক তুলে দাও, আচ্ছা এখানে এইভাবে রেখে দাও, 58 প্লাস এক্স রেখে দাও, তাহলে এদিকে ছিল কত 58 ইন্টু 16, এইদিকে এই 14.5টা কি হবে নিচে চলে আসবে 14.5, এটা আর এটা যদি কাটাকাটি করো কত পাবে 64 পাবে, আমি এর আগের ইতে করলাম। তাহলে এক্স প্লাস 58 মানে হচ্ছে 64, তাহলে এক্স এর মান কত হবে 58, এদিকে চলে আসলে 64 থেকে বিয়োগ হয়ে যাবে, তার মানে হবে 6 লিটার। এক্স এর মান হবে 6 লিটার, এটা হবে অ্যান্সার। কিন্তু এভাবে বের করবে না, বের করবে আমি যে প্রথম নিয়ম বললাম সেভাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। চলো নেক্সট কোশ্চেন পড়ো, অঙ্কটি শুধু পড়ে বোঝার চেষ্টা করো, অ্যান্সার দেখবে অটোমেটিক্যালি চলে আসবে। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি দরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে আর বাকি 20% লাভে বিক্রি করেন, মোটের ওপর তার শতকরা লাভ কত? প্রথমে টাকাতে কত লাভ সেটা প্রথমে বের করার চেষ্টা করো। আমাকে এটুকু বলো যে 100 কেজি নুন 10 টাকা কেজি দরে যদি কেনা হয় তাহলে মোট কেনা দাম কত পড়ছে? 1000 টাকা। 1000 টাকা। এর মধ্যে 60 কেজির দাম কত হবে? 60 কেজি কেনার দাম কত? 60 কেজির দাম 660 টাকা। 600 টাকা, না আমি দাম এমনি দাম কেনা দাম। আর 40 কেজি, বাকি 40 কেজির কেনা দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ একটা ঠিক বলেছো, আমি 10% লাভে বিক্রি করছি, তার মানে এখানে আমি লাভ করছি 100-তে 10 টাকা, 600-তে 60 টাকা, আর এই বাকি যেটা 400 টাকা এটা আমি 20% লাভ করছি, 20% মানে 100-তে 20 টাকা, তাহলে 400-তে 80 টাকা। বলো তো আমার মোট লাভ কত হলো? 140 টাকা। 660 প্লাস 480। না, 60 টাকা আর 80 টাকা, 140 টাকা লাভ। লাভ, লাভটা ও দরকার না। হ্যাঁ স্যার, বুঝেছি। আমাকে বলেছে মোটের উপর শতকরা কত লাভ হয়েছে, তো মোটের উপর আমি লাভটাই বের করব। তো মোট হচ্ছে আমার 1000 টাকা খরচ, এই 1000 টাকাতে লাভ হয়েছে 140 টাকা, 100-তে কত? উপরের 3টি শূন্য নিচের 3টি শূন্য কেটে দাও, আমরা শেষ পর্যন্ত পাবো 14%। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? Yes, sir. চলো নেক্সট, এটার অ্যান্সার তোমরা বের স্যার, করো। তার মানে ওখানে তো 1000 এর কোনো মানে ভ্যালুই নেই, ওটা নাম্বার করলেও তো চলতো। কেন? ও না না স্যার, বুঝতে পেরেছি। লাস্টে তো আমি ওর উপরেই বের করেছি, মোটের উপর শতকরা কত লাভ, তো মোট তো আমাকে বের করতে হবে। হ্যাঁ স্যার। ওকে চলো নেক্সট। 5%। কত? 25%। 25%। দেখো কনসেপ্ট দিয়ে প্রথমে করি, সব থেকে ভালো হবে কনসেপ্ট দিয়ে করা, ঠিক আছে।
ব্যাপারটা যদি আমি এরকম বলি যে প্রথমে আমার ধরো 100 ঘন্টা লাগতো, তাহলে এখন আমার কত লাগবে? 80 ঘন্টা। হ্যাঁ কি না? 20% সময় কম কম লাগবে, তাই তো? তো এই যে এটা সময়ের অনুপাত, এটা হচ্ছে সময়ের অনুপাত। সময়ের অনুপাত যদি এটা হয়, তাহলে বলো গতিবেগের অনুপাত কি হবে? উল্টে যাবে। গতিবেগের অনুপাত হয়ে যাবে উল্টে যাবে, 80টা প্রথমে চলে আসবে আর 100টা এদিকে চলে যাবে। এটাই হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে প্রথমে গতিবেগ ছিল 80, এখন গতিবেগ হচ্ছে 100। কত বাড়াতে হলো? 20। 20। তাহলে 80 ছিল, 20 বাড়াতে হচ্ছে, মানে আমি বলতে পারি 80তে বাড়াতে হবে 20, 100তে কত? তুমি পেয়ে যাবে কাটাকাটি করলে 25%। গতিবেগ 25% বাড়াতে হবে। 80 আছে, 100 করতে হবে, 25% বাড়াতে হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? এবার এটা সূত্র দিয়ে হয় বা শর্টকাট ট্রিক্স দিয়ে হয়। শর্টকাট কি হয় না, যেটা কম কম হবে বলেছে, কমে যাবে বলেছে, তো উপরে 20, নিচে 100 থেকে সেটা কমিয়ে দাও। মানে আচ্ছা, ফর্মুলাটা লিখি। ফর্মুলা হচ্ছে a ডিভাইডেড বাই 100 মাইনাস a ইন্টু 100। বাস। যদি বলতো কত বাড়াতে হবে, সময় কতটা বাড়াতে হবে, গতিবেগ কত কমাতে হবে, এরকম যদি থাকতো, তাহলে বাড়ানোর কথা বললে প্লাস হতো নিচে। তো এখানে এ এর ভ্যালু হচ্ছে 20, তাহলে উপরে হবে 20, নিচে 100 থেকে 20 বিয়োগ মানে 80 ইন্টু 100, একই জিনিস পাবে 25%। বোঝা গেল? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি স্তম্ভকে 10 সেকেন্ডে আর বিপরীতমুখী সমদৈর্ঘ্য বিশিষ্ট ট্রেনকে 8 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? বলো কিভাবে বের করবে? বলো, আসছে না? আচ্ছা বেশ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে প্রথমটার গতিবেগ তো তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। একটা স্তম্ভকে পার করছে মানে নিজের দৈর্ঘ্যটা পার করছে, মানে 100 মিটার পার করছে। প্রথম লাইনটা দেখেই বুঝতে পারছো যে 100 মিটার পার করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে 10 দিয়ে ভাগ। এটা আমরা কি পাবো? এটা আমরা 1 সেকেন্ডে কত মিটার সেটা পেলাম। একে যদি 18/5 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবে? কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, দেখো নিচে হচ্ছে 10 আর 5 50, 50 দিয়ে 100 কাটলে 2, তার মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে প্রথম ট্রেনের গতিবেগ। এবার আমি কনসেপ্ট দিচ্ছি, তোমাদের এইসব লেখার দরকার নেই। প্রথম ট্রেনটি 100 মিটার লম্বা, দ্বিতীয়টাও 100 মিটার লম্বা। এটা 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। দ্বিতীয়টা কত যায় জানা নেই, ধরবো x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে পার করছে 100 মিটার, 100 মিটার, 200 মিটার। কোন গতিবেগে? কোন গতিবেগে পার করবে? একে অপরের দিকে আসলে আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, মানে 36 প্লাস এক্স, এই গতিবেগে পার করছে। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এই আপেক্ষিক গতিবেগটা তুমি কি করে পাবে না, এখানে খেয়াল করো, মোট 200 মিটার পার করছে কত সেকেন্ডে? 8 সেকেন্ড। 8 সেকেন্ডে পার করছে। দ্বিতীয়বার 8 সেকেন্ডে, তো 8 দিয়ে ভাগ করে দাও, আর এটা 1 সেকেন্ডে পেয়ে গেলাম। 18/5 দিয়ে গুণ করলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবো। এটাই কাটাকাটি করো, দেখো 8 আর 5 40, 40 আর এটা কাটলে কত হচ্ছে? 5। তাহলে 18/5 কত? 18/5 90। এই গতিবেগে একে অপরকে পার করছে, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তাহলে এই আপেক্ষিক গতিবেগ আর এই আপেক্ষিক গতিবেগ সমান, তার মানে বলতে পারি এটা সমান 90। এক্স এর ভ্যালু পাবে কত? 36, এদিকে গেলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? অ্যান্সার অফ অপশন সি। মাথায় কিছু আসছে? হ্যাঁ স্যার, সেকেন্ড লাইনটা অবধি হয়েছিল।
তারপরে তো আপনি করে দিলেন। ওকে চলো নেক্সট। চলো বলছি না, অ্যান্সার দাও। কেউ তো অ্যান্সার দাও, তারপরে করব। প্রচুর সময় আছে, পুরো সেট কমপ্লিট না হওয়া অবধি আমি ছাড়ছি না, যত বাজবে বাজবে। স্যার 8। 8। ওকে, বলা হয়েছে দুধ ও জল মিশ্রিত এক পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3। ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে অনুপাত হয় 3:1। পাত্রে জলের পরিমাণ কত? দেখো এখানে কোনটা মেশানো হয়নি, যখনই একটা মেশানোর কথা বলবে তখন সঙ্গে সঙ্গে মনে মনে করবে একটা মিশিয়েছে মানে আর একটা মেশায়নি। কোনটা মেশায়নি? জল মিশাইনি। জল মেশায়নি। জলটা মেশায়নি। তাহলে প্রথমে অনুপাত হচ্ছে 7:3, তারপরে অনুপাত হচ্ছে 3:1। জল 3 ছিল, জল 1 হয়ে গেল, এটা তো সম্ভব না। জল 3 তো 3 করতে হবে, স্যার 9 হবে উত্তর। জল আমাকে 3 করতে হবে, নিচেরটা তো 3 নেই, জল 1 আছে। আচ্ছা উপরটা রেখে দাও 7:3, এই দুটির সঙ্গে 3 গুণ করলে আমার জলটা 3 হয়ে যাবে। তাহলে 3-এর সঙ্গে যদি 3 গুণ করো 3 3 9, আর 1-এর সঙ্গে যদি 3 গুণ করো তো 3 1 কে 3। দেখো জল সমান হয়ে গিয়েছে, হ্যাঁ কি না? জল 3 থেকে 3ই আছে, কিন্তু দুধটা 7 থেকে 9 হয়েছে। 7 থেকে 9 মানে বেড়েছে 2 ইউনিট। কেন 2 ইউনিট বেড়েছে? কারণ 6 লিটার মেশানো হয়েছিল। তাহলে এই 2 ইউনিট মানেই হচ্ছে 6 লিটার। তাহলে বলো 1 ইউনিট মানে কত হবে? 3 লিটার। 3 লিটার। কি বলেছে? পাত্রের জলের পরিমাণ কত ছিল? জল ছিল 3 ইউনিট। 1 ইউনিট মানে 3, 3 ইউনিট মানে 9। বলো বোঝা গেল? এভাবে বের করবে অ্যান্সার। বুঝতে পারছো? স্যার জেনারেল নিয়ম হলে এক্স ধরতে হবে। 7x 3x, 6 দুধ মেশাও 6 লিটার, সমান হবে 3:1। করবো না। এটা তো ব্যালেন্স করে নিলেই হলো দুটো অনুপাতকে, যেটা চেঞ্জ হচ্ছে না সেটা ব্যালেন্স। হ্যাঁ, যেটা চেঞ্জ হচ্ছে না সেটাকে ঠিক করে নেবে, সেটা একই করে নেবে বাস। ঠিক আছে, দেখো আমি যদি দুধ ধরতাম 7x, তাহলে জল ধরতাম 3x। এবার এই দুধের সঙ্গে 6 মেশালে অনুপাত কি হয়ে যাবে? 3:1, মানে 3/1। এখান থেকে তুমি x এর মান বের করবে, তারপর 3x এর মান বের করবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করে 9x সমান হবে 7x + 6, 2x সমান 6 হবে, x এর মান 3, x এর মান 3 হলে 3x এর মান 9। ওকে ওকে স্যার। চলো নেক্সট। 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত এটা, কত লিটার জল মেশালে হ্যাঁ চলো অনুপাত হবে এটা? কিচ্ছু বলবো না, দেখি তোমাদের অ্যান্সার মাথায় কার ঢুকছে। ভাবো ভাবো ভাবো, এই সিম্পল কোশ্চেন এগুলো, আগের অঙ্ক আর এটা অনেকটাই রিলেটেড। চলো করার চেষ্টা করি। 3 হবে স্যার। 3, ওয়েল ডান। চলো অনুপাত প্রথমে দেওয়া আছে সিরাপ 3 আর জল হচ্ছে 7। আর জল মেশালে কি হবে? সিরাপ 2 হয়ে যাবে আর জল হয়ে যাবে 5। কোনটা মেশানো হয়নি? স্যার জল সরি সিরাপ মেশানো হয়। সিরাপ মেশানো হয়নি, সিরাপটাকে সেম করব। সিরাপ এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে এটার সঙ্গে 2 গুণ করব, সিরাপ 6 হয়ে যাবে। আর এটার সঙ্গে 3 গুণ করব, সিরাপ 6 হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে 2 যদি তুমি পুরোটার সঙ্গে গুণ করো, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6,
সাতের সঙ্গে 2 গুণ করলে 14, তাহলে 6 14, এটা হলো সিরাপ আর জল। আর 3 গুণ করলে কি হবে, 3 2 6, আর এটা হবে 15। দেখো সিরাপ সেম আছে, 6 6 আছে। জলটা কি হয়েছে, 14 থেকে 15, 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিটের মানটাই বের করতে হবে। কি করে বের করব, দেখো প্রথমে জল আর সিরাপ ছিল, আচ্ছা এটার কোনো দাম নেই, হ্যাঁ একবার যখন তুমি নতুন পেয়ে যাবে তখন আর এটার কোনো ভ্যালু নেই, নতুনটা ধরেই করতে হবে। প্রথমে সিরাপ ছিল 6 আর জল ছিল 14, টোটাল 20। 20 মানে হচ্ছে 60 লিটার, 60 লিটার টোটাল, টোটাল হচ্ছে 20, 20 দিয়ে ভাগ করে দাও, একের মান হবে 3, হ্যাঁ কি না? 6 হচ্ছে সিরাপ, 14 হচ্ছে জল, তাহলে টোটাল 20 ইউনিট। এই 20 ইউনিটটা তো টোটাল, টোটাল কত 60, তাহলে 20 ইউনিট 60 হলে 1 ইউনিট হবে 3, আর মেশাতেই হবে 1 ইউনিট, তার মানে 3 লিটার মেশাতে হবে। বলো কার বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার আরেকবার বলুন না। কোন জায়গাটা প্রবলেম হচ্ছে পিউ বলো। স্যার আমি তো জেনারেল নিয়মে করতাম, মানে এটা খুব প্রবলেম হচ্ছে মানে। কোনো প্রবলেম না, সব থেকে সহজ নিয়ম হচ্ছে এটা, আমি বুঝতে পারছি সঙ্গে সঙ্গে ফ্লিপ করা মুশকিল, কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় সঙ্গে সঙ্গে রাখতে হবে কি, যদি একটা জিনিস মেশানোর কথা বলে তাহলে এটুকু তো আমরা সাধারণ জ্ঞানে বুঝতেই পারছি যে আর একটা জিনিস মেশানো হয়নি, মানে আর একটা জিনিসের পরিমাণ যা ছিল তাই থাকবে। হ্যাঁ স্যার। তো এখানে সিরাপ মেশানো হয়নি, কিন্তু সিরাপ দেখো উপরে রয়েছে 3 ভাগ আর নিচে হয়েছে 2 ভাগ, আলাদা আলাদা আছে। তাহলে কি করতে হবে, 2 আর 3-এর লসাগু 6 হয়, মানে 6 কমন একটা জিনিস আসবে ওদের মধ্যে। তাহলে 3কে 6 করতে গেলে 2 গুণ করতে হবে, আমি উপরটার সঙ্গে 2 গুণ করে দিয়েছি। এবার অনুপাতে একটার সঙ্গে তো 2 গুণ করলে হবে না, দুটোই একই অনুপাতে বাড়াতে হবে। যেমন অনুপাতকে ছোট করার সময় দুটিকেই কাটি, তাই না? হ্যাঁ স্যার। তেমনি বাড়ানোর সময় দুটিকেই গুণ করতে হবে। তাহলে উপরে 2 গুণ করলে 6 পাবো আমি সিরাপ, আর নিচে 2 আছে সিরাপ, এই 2কে 6 করতে গেলে 3 গুণ করতে হবে, তো নিচের দুটিকে 3 গুণ করে দিলাম, তাহলে অনুপাত আমি পাবো। মানে ব্যাপার হচ্ছে এবার যদি তোমাকে বলা হয়, ঠিক আছে এই জিনিসটাকে বাদ দাও, এবার বলা হয়েছে যে 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত আছে 6 14, আর কত লিটার মেশালে হবে 6 15, এটা হচ্ছে আমাদের নতুন কোশ্চেন। 6 সিরাপ আর 14 জল, সিরাপ হবে 6, জল হবে 15, তার মানে জল বেড়েছে 1 ইউনিট, তাই না? সিরাপ তো সিরাপ সেম আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো হ্যাঁ বুঝতে পারছি। 1 যদি বেড়ে যায়, 1 যদি আমার জল বেড়ে যায় তো 1 ইউনিটই মেশাতে হবে। এবার এই 1 ইউনিটের ভ্যালুটা কত, আমি 6 আর 14 পেয়েছি, তাহলে টোটাল 20 ইউনিট, তাহলে 20 ইউনিট হচ্ছে টোটাল, আর সেটাই তো 60 লিটার, কারণ টোটাল 60 লিটার বলা আছে। তাহলে 20 যদি 60 হয় 1 ইউনিট হবে 3, আর এটাই আমাদের অ্যান্সার। যদি পার্থক্য 2 ইউনিট হতো তো 2 ইউনিট মানে 6, সেটা অ্যান্সার হতো। যদি পার্থক্য 3 ইউনিট হতো তাহলে 3 × 3 9 লিটার, এটাই আমাদের অ্যান্সার হতো। একটু প্র্যাকটিস করো, এইভাবে অ্যান্সার বের করার, মুখে মুখে অ্যান্সার হয়, ঠিক আছে? এক্স ধরে করলে কঠিন হবে। স্যার বলো। স্যার ওই 14 আর 15 ডিফারেন্সটা 1 ইউনিট বের হলো। হ্যাঁ, এবার 3 লিটারটা কি ওই সিরাপ জলের অনুপাতের যে ডিফারেন্সটা 3 লিটার বলে ওটাই হলো? না ওটার সিরাপ, সঙ্গে এক। না 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 না, ওই যে জলের পার্থক্যটা 1 ইউনিট বেরোলো, জলের পার্থক্য। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ওটা। হ্যাঁ, এবার 1 ইউনিট পার্থক্য, 1 ইউনিটের ভ্যালুটা মানটা তোমাকে বের করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো 1 ইউনিটের মান তুমি কি করে বের করবে, তোমাকে টোটাল দিয়েছে 60, টোটাল 60 ইউনিট এর ভ্যালু দেওয়া আছে। এখানে টোটাল কত ইউনিট, টোটালটা কত ইউনিট বলো। টোটাল যখন ইউনিট করবে তখন তো শুধু জলের ইউনিট ধরলে হবে না, মিশে তো জল আর দুধ দুটি, সিরাপ আর জল দুটোই তো মিশে আছে, তাই না? আচ্ছা। তাহলে সিরাপের 6 ইউনিট আর জলের 14 ইউনিট, মোট 20 ইউনিট টোটাল। তাহলে 20 ইউনিট হচ্ছে 60 টোটালটা, বোঝা গেল? 1 ইউনিট হবে 3, বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না। এইভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখবে ইজিলি অ্যান্সার বের করতে পারবে, যেখানে একটা জিনিস মেশানো হচ্ছে। দুটো জিনিস মেশানোর ক্ষেত্রেও হয়, মানে দুটি জিনিসে একই পরিমাণ মেশালেও হয়, আমরা আসবো, ঠিক আছে? সেগুলোও শিখিয়েছি তোমাদেরকে। এটার অ্যান্সার করার চেষ্টা করো। এক ব্যক্তির দুটি বই, মোট
টাকায় কেনেন। প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হলো না। প্রথম বইটির মূল্য কত? কি করে বের করবে? অ্যালিগেশন শিখেছো তোমরা? অ্যালিগেশন শিখেছো তো? দেখো প্রথম বইটা দেখো, হ্যাঁ স্যার। প্রথম বইটা 20% ক্ষতিতে বিক্রি করেছে, মানে -20%, আর দ্বিতীয়টা বিক্রি করেছে 60% লাভে, মানে +60%। আর মোটের ওপর কি হয়েছে? কোনো লাভ বা ক্ষতি হয়নি, তার মানে 0%, তাই না? অ্যালিগেশন মেথডে আমরা কি করি? বিয়োগ করি। 60 থেকে 0 বাদ দিলে 60ই পড়ে থাকে, আর -20 থেকে 0 বাদ দিলে 20 পড়ে থাকে। অনুপাত হচ্ছে 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 1। এই অনুপাতেই তো কেনা হয়েছে, বিক্রি করা হয়েছে। একটা 3 ভাগ, একটা 1 ভাগ। প্রথমটা 3 ভাগে কিনেছি, দ্বিতীয়টা 1 ভাগ, মোট 4 ভাগ। এই মোট 4 ভাগটা কোনটা? 600 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে তাহলে ভালো করে খেয়াল করো, 4 ভাগের মধ্যে 3 ভাগ দাম লেগেছে প্রথমটার, তাহলে 600 টাকার মধ্যে কত? বের করো, অ্যান্সার পেয়ে যাবে। 4 ভাগ হলে 3 ভাগ দাম, তাহলে 600 টাকা হলে কত? স্যার 450। 450 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার অফ অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো নেক্সট কোশ্চেন। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের অসম চা কি অনুপাতে মিশিয়ে 35.1 টাকা কেজি দরে বিক্রি করলে 30% লাভ থাকবে? মিশ্রণের অঙ্ক শিখিয়েছি, খুব ভালোভাবে শিখিয়েছি। তোমরা প্র্যাকটিস যদি না থাকে তাহলে করতে পারবে না। প্রথমত আমাকে বলো, এই যে আমি 35 টাকা কেজি দরে বিক্রি করছি, বিক্রি করার ব্যাপারটা আসো। এই দরে বিক্রি করলে কত পার্সেন্ট লাভ থাকে? 30%, 130 ভ্যালু 35 পয়েন্টে। বাহ, 30% লাভ থাকে। তার মানে এটা বিক্রি করেছে। 30% কখন লাভ হয়? যখন 100%-এর জিনিস আমি 130%-এ বিক্রি করি, তখন আমার 30% লাভ হয়। তাহলে এই যে 100%-এর জিনিস বিক্রি করছে 130%-এ, আমার 30% লাভ। আর এখানে বলেছে 35.1 টাকায় বিক্রি করলে 30% লাভ। তার মানে এই যে 130%, সেটাই হচ্ছে 35.1। এখান থেকে 100%-এ বের করো। 1% হবে 35.1কে 130 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ। তাহলে তুমি 100%-এর ভ্যালুটা পেয়ে যাবে, মানে কোন টাকাতে বিক্রি করা যাবে সেটার ভ্যালু তুমি পেয়ে যাবে। মেশানোর পর যে টাকাটা হবে সেটার ভ্যালু তুমি পেয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার এটা ভ্যালু 27 আসবে। কাটলে নিচে দুটি শূন্য, উপর দুটি শূন্য কেটে দাও। 13 দিয়ে কাটলে 13 2 26 থাকছে 9 51, 13 7 51, 27 টাকা। তার মানে মেশানোর পর যে টাকাটা হয় সেটা হচ্ছে 27 টাকা। এবার অ্যালিগেশনে এসো। একটা প্রথমটা 32 টাকা কেজি দরের চা, একটা 25 টাকা কেজি দরের চা, এই দুটি মেশালে হচ্ছে 27 টাকা কেজি দরের চা। কোনাকুনি বিয়োগ করলেই তুমি অনুপাত পেয়ে যাবে। 32 27 মানে 5, 25 27 মানে 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, 2:5। বুঝতে পারছো অঙ্ক? স্যার এটা আরেকবার বলুন। কোন জায়গায় বুঝতে পারো না অবশ্যই বলো। 27 স্যার 27 যেটা বললেন না, 32 আর 25 আছে, দেখুন ওটা। হ্যাঁ 32 25 মাঝে 27, মেশানোর পর দামটা কত? ব্যাপারটা বোঝো। 27 মেশানোর পর তুমি 30% লাভ করছো, যখন তুমি 35.1 টাকায় বিক্রি করছো তখন তোমার 30% লাভ থাকে। 30% লাভ মানে তুমি বিক্রি করেছো 130%-এ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে 130%-এ যদি বিক্রি করে 30% লাভ থাকে, তার মানে 130% হবে 135.1%, 35.1 টাকার সমান।
হ্যাঁ স্যার। তো ওখান থেকে 100%-এর মান যদি বের করো তাহলে হবে 27 টাকা। এবার এই 100%-এর মান আমি কেন বের করছি, এই ভ্যালুটা হচ্ছে এমন টাকা যে টাকাটা মেশানোর পর হয়, মানে যেখানে কোনো লাভ নেই, লোকসান নেই। যে টাকাতে তুমি কিনেছো সেই টাকাতেই বিক্রি, 100%-এ কিনেছো, 100%-এ বিক্রি করছো, 100%-এর মান হচ্ছে 27 টাকা, মানে 27 টাকা দরে বিক্রি করা যাবে। যেমন আমি যদি বলি, এই যে এই অনুপাতে কিনেছো, মানে একটা 2 কেজি কিনেছো আর একটা 5 কেজি, ঠিক আছে? দেখো ভ্যালুটা কত হবে। এই 32 টাকা কেজি, এটা 2 কেজি কিনেছো মানে 64 টাকা, আর এটা 5 কেজি, 25 টাকার 5 কেজি মানে 125 টাকা। মোট ক কেজির দাম এটা? মোট ক কেজির দাম? 7 কেজির দাম। 2 কেজি আর 3 কেজি, 7 কেজির দাম। 7 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম পেয়ে যাবে। কত পাবে? এই দুটি যোগ করলে কত হচ্ছে? 189। 7 দিয়ে ভাগ করো, দেখবে তুমি 27 টাকা পাচ্ছ। তার মানে একটা প্রথমটা 2 কেজি আর দ্বিতীয়টা 5 কেজি মেশালে 27 টাকা কেজি দরে বিক্রি করা যাবে। 1 কেজির দাম 27 টাকা হবে, দাঁড়াবে। এই দামটাই 27 টাকা, যে দামটা তুমি 7 কেজি বিক্রি করলে 189 টাকা পাচ্ছ। এটাতে তোমার কোনো লাভও নেই, লোকসানও নেই। তুমি 32 টাকা কেজি আর 25 টাকা কেজি দরের 7 কেজি মাল কিনেছো, একটা 2 কেজি একটা 5 কেজি, টোটাল দাম হয়েছে তোমার 189 টাকা। তুমি যদি 27 টাকা করে বিক্রি করো 7 কেজির দাম, তাহলে তুমি সেই 189 টাকাই পাবে, মানে এর মধ্যে তোমার কোনো লাভ বা লোকসান নেই, তাই তো? তার মানে 100% যে ভ্যালুটা আমি বের করলাম সেটা অ্যাকচুয়ালি কি দাম, সেটা হচ্ছে মেশানোর পর যে দামটা দাঁড়ায় সেটা। মেশানোর পর 1 কেজির যে দাম দাঁড়ায় সেটাই হচ্ছে 27 টাকা। তো মেশানোর পর আমি পাচ্ছি কি না, 27 টাকা দাম। তো এবার আমি অ্যালিগেশন মেথডে কি লিখব? প্রথমটার দাম 32 টাকা, দ্বিতীয়টার দাম হচ্ছে 25 টাকা, আর দুটি মেশালে দাম হবে 27 টাকা। তো যেটা 27 টাকা মেশানোর পর সেটা মাঝে লিখব, দিয়ে কোনাকুনি বিয়োগ করলে আমি অনুপাত, যে অনুপাতে মেশাতে হবে সেটা পেয়ে যাব। সেটা হবে 2:5। ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। চলো নেক্সট। একটি গাছ প্রতি বছর তাদের দৈর্ঘ্যের 1/2 অংশ বৃদ্ধি পায়। বর্তমানে গাছটি 8 সেমি লম্বা হলে 3 বছর পর গাছটি কত লম্বা হবে? একের 2 বেড়ে যাওয়া মানে কি? সেন্টিমিটার একের 2 বেড়ে যাওয়া মানে হাফ বৃদ্ধি পাচ্ছে। হাফ বৃদ্ধি পাচ্ছে। বাহ! তো প্রথম আমার আছে গাছটির দৈর্ঘ্য হচ্ছে 8, হাফ যদি বেড়ে যায় তার মানে 4 বেড়ে যাবে, তো প্রথম বছর হয়ে যাবে 12। দ্বিতীয় বছরে 12 আছে, তার হাফ বেড়ে গেল মানে 6 বেড়ে যাবে, হয়ে যাবে 18। তৃতীয় বছর 18 আছে, 18-র হাফ বেড়ে যাবে মানে হয়ে যাবে 27। তাহলে তৃতীয় বছর শেষে টোটাল দৈর্ঘ্য হয়ে যাবে 27। বুঝলে ব্যাপারটা? প্রতি বছর তার দৈর্ঘ্যের অর্ধেক বেড়ে যায়, প্রতি বছর তার যে দৈর্ঘ্য তার অর্ধেক বেড়ে যাবে। তো প্রথম বছর যেটা আছে তার অর্ধেক বেড়ে গেল, এবার যেটা হলো তার আবার অর্ধেক দ্বিতীয় বছর বেড়ে যাবে, তার অর্ধেক আবার তৃতীয় বছর বেড়ে যাবে, বাস 27 পাবো। এবার এই ধরনের অঙ্ক আমরা অ্যান্সার কিভাবে বের করি ভালো করে মনে করো। 2 ভাগের 1 ভাগ বেড়ে যাওয়া মানেটা কি? মানে 2 ভাগের 3 ভাগ হয়ে যাওয়া। ধরো 2 ভাগ ছিল, 1 ভাগ বেড়ে গেল, 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক। হ্যাঁ, তো 2 ভাগ ছিল, 1 ভাগ বেড়ে গেল, তার মানে হলো কত ভাগ? তার মানে 2 ভাগ ছিল, হবে 3 ভাগ। 1 ভাগ বেড়ে গেলে 3 ভাগ হয়ে যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি, 8 আছে, প্রথম বছরে হয়ে যাবে 2 ভাগের 3 ভাগ, 2 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে যাবে। দ্বিতীয় বছর কি হবে? 2 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে যাবে। তৃতীয় বছর কি হবে? 2 ভাগের মধ্যে 3 ভাগ, 1 ভাগ করে বেড়ে যাবে। 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে অর্ধেক অর্ধেক করে বাড়ছে, বাস কাটাকাটি করে অ্যান্সার পাবে। দেখো নিচে 3টি 2 মানে 8, আর এই 8 কেটে দাও,
তিনটি 3 থাকছে, তিনটি 3 মানে 27, হয়ে যাবে 27। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, চলো এটা next। স্যার অনেকটা ওই ইয়ার মতন না, ওই যে প্রতি চক্রবৃদ্ধি বছর সুদের মতো। আরে বেড়ে যায় মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম প্রতি বছর এই হারে বেড়ে যাওয়া, চক্রবৃদ্ধি সুদের মতো। চলো নেক্সট। এক ব্যক্তি 5% সুদের হারে 1000 টাকা জমা রাখলেন। যদি প্রতি 10 বছর পরে সুদ আসলের সাথে যুক্ত হয়, তবে কত বছরে সুদে আসলে 2000 টাকা হবে? 10 বছর পর সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, দিয়ে নতুন আসল তৈরি হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে 10 বছরের সুদটা কত হয় সেটা দেখব। ঠিক আছে? তো সুদের হার কি বলা আছে? সুদের হার বলা আছে 5%। জমা করছে টাকা, তো প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, আসল। সময়টা কি? 10 বছর। তাহলে সুদটা কত হবে? সুদ বের করার নিয়ম কি? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100। পার্সেন্টের জন্য 100 নিচে আসে। কাটাকাটি তুমি যদি করো তাহলে তুমি 500 টাকা পাবে। এই যে 10 বছরে 500 টাকা সুদ, এটা এবার আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আমাকে বলো তো নতুন আসল কি হবে? এবার নতুন আসল কি হবে? হলো হ্যাঁ, 1500 হলো। 1500 হয়ে যাবে। 1000 1000 টাকা ছিল আর সুদটা যোগ হয়ে গেল, নতুন আসল হচ্ছে এটা। এবার ব্যাপার হচ্ছে আমরা 10 বছরে 500 টাকা সুদ পাই, কত? 1000 টাকা। তাহলে 1500 টাকার একটু বেশি সুদ পাবো। 1500 টাকায় 10 বছরে 500 টাকার থেকে বেশি সুদ পাবো। কিন্তু আমার 500 টাকার বেশি সুদ তো দরকার নেই, আমার 2000 টাকা আনতে হবে। তার মানে আমাকে এখানে সুদ পেতে হবে কত? আর 500 টাকা সুদ পেলেই হবে। 1500 টাকা আসল আছে, আর 500 টাকা পেলেই তো আমার 2000 টাকা হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সুদের হার ষোলো 5%, পনেরো এটা আমরা জানি। তাহলে সময়টা এখন এই 500 টাকা সুদের জন্য সময়টা কত লাগছে? যেখানে আসল হচ্ছে 1500, সুদের হার 5%, সুদ হচ্ছে 500 টাকা। এই 500 টাকা সুদের জন্য আমাকে কত পার্সেন্ট সুদ দিতে হবে? তো সুদের হার বের করার সুদের সময় বের করার নিয়ম কি? সময় বের করার নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সুদের হার। বাস, এখানটা এই করলে তুমি পেয়ে যাবে। কত হচ্ছে কাটাকাটি? আচ্ছা, 2টি শূন্য আর 2টি শূন্য কেটে দাও। 5-এর সঙ্গে 15 কাটলে 3, 5 দিয়ে যদি 100 কাটো তুমি পাবে 20, 20/3, তার মানে 6 3 18, 6 পূর্ণ 2-3 বছর, 6 পূর্ণ 2-3 বছর দ্বিতীয়তে। তাহলে দেখো টোটাল আমার কত বছর লাগলো? প্রথমে আমার 10 বছর লেগেছে, আর তারপর 6 পূর্ণ 2-3 বছর। তাহলে 10 প্লাস 6 পূর্ণ 2-3 বছর যোগ করে দিলে আমার টোটাল সময় লাগছে 16 পূর্ণ 2-3 বছর। বলো ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? এটাকে কি আর একটু শর্টে কোথাও করা যাবে? না, আর শর্টে তুমি করতে পারবে না। এত কিছু লেখার বা ভূমিকা করার দরকার নেই। ঠিক আছে? তুমি সরাসরি দুটো মানে এই জিনিসটা বের করলে আর এই জিনিসটা বের করলে হয়ে গেল। ঠিক আছে? শর্টে এই জিনিসটা এই বা পাশে যেটা লেখা আছে এগুলো লেখার দরকার হয় না যদি প্র্যাকটিস থাকে। না না, ওগুলো লিখিনি, ওই খালি জাস্ট এই 500 ওখানটাই বার করেছি। হুম, ঠিক আছে, চলো নেক্সট। একটি ক্লাসে ছাত্রছাত্রীর গড় ওজন দেওয়া আছে 30 কেজি, 20 কেজি। যদি পুরো ক্লাসের ওজন 23.25 কেজি হয় তাহলে ক্লাসের ছাত্রছাত্রী, এই অঙ্ক তোমাদেরকে করিয়েছি আমি ক্লাসে, এই অঙ্কটাই করিয়েছি। কি করতে হবে? মিশ্র প্রক্রিয়া, অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন মেথড কি? 3টি থাকে ভ্যালু। একটা হচ্ছে ছাত্রদের ভ্যালু কত? 30 করে গড়, ছাত্রীদের গড় কত? 20 করে, আর ছাত্রছাত্রী মিক্স করে দিলে কত গড় হবে? ছাত্রছাত্রী মিক্স করে দিলে 23.25। কোনাকুনি
বিয়োগ করে দাও, তাহলে আমরা অনুপাত পাবো। বলো কত আসছে? 30 থেকে 23 বাদ দিলে 7, এটা বাদ দিলে 6.75 আসছে। আর 20 থেকে এটা 3.25, 23 থেকে 20 বাদ দিলে 25। দশমিক তুলে দাও, এটাও দুটির আগে দশমিক আছে, এটাও দুটির আগে দশমিক, কেটে তুলে দাও। এটা তুমি যদি করো 25 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করো। 25 দিয়ে যদি ভাগ তুমি সরাসরি না করতে পারো, আমি সরাসরি করতে পারছি বলে বলছি। 300-র জন্য 12 হয়, 300-র জন্য 12 মানে এটা হবে 13, 325 আছে। আর 600-র জন্য হবে 24, আর এদিকে 75-র জন্য 3, তো 24 আর 3 27, এটা হবে। এই হচ্ছে অনুপাত 13 আর 27। অপশনে দেখো এটা সম্ভাব্য এই অনুপাতে থাকবে। অপশনের মধ্যে এই অনুপাত কি আছে? সরাসরি দেওয়া আছে 13-27। দেখো অপশনে 13-27 না দিয়ে তোমাদেরকে বলতে পারতো 26-54, তাহলে এটা আমাদের অ্যান্সার হতো। কেন? কারণ এটার যে অনুপাত আর এই অনুপাত সেম। আমি এটুকু বের করতে পারলাম যে 13:27 এই অনুপাতে ছাত্রছাত্রী আছে, তো অপশনে ধরো 13-27 নেই, ঠিক আছে। আমরা এবার তাহলে সম্ভাব্য ছাত্রছাত্রীদের সংখ্যায় অপশনে দেখব 13-27 অনুপাত কার কার আসছে। তো এখানে 14-27 এর অনুপাত আসবে না, এটার অনুপাত আসবে না, এটার অনুপাত আসবে না, এটার 26 আর 54 এটার অনুপাত আর এটা অনুপাত সেম। তখন আমাদের অ্যান্সার হতো 26 আর 54, এটা হতে পারে। বোঝা গেল? 3 গুণও থাকতে পারে, 4 গুণও থাকতে পারে, ঠিক আছে। 39-81 থাকতে পারে, 39-81, সেটাও অ্যান্সার হতো। কারণ এটার ভ্যালু 39-81 আর 13-27 একই জিনিস। 3 দিয়ে যদি কাটো, 39 আর 81-কে 3 দিয়ে কাটলে 13 আর 87 আসে, হ্যাঁ কি না? বুঝতে পারছো পুরো ব্যাপারটা? স্যার 13-27 আরেকবার বলুন। 13-27 অনুপাত আসছে গো, কোনাকুনি বিয়োগ করলে অনুপাত। ওকে স্যার, ওকে। কোন জায়গায় বুঝতে পারছো না আমাকে একটু বলো। স্যার এই যে অনুপাতে আছে না 13-27, এবার হ্যাঁ। ওটা করতে গেলে আবার এই তো 325 আর 675-কে 25 দিয়ে কাটো। 325 আর 675 একে ছোট করে নিলাম, একে ছোট করলাম, 25 দিয়ে কাটলাম দুটোকেই। 25 দিয়ে কাটলে একটা 13 হয় আর একটা 27 হয়। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। ওকে, নেক্সট বলো, ভালো করে পড়ো, খুবই সাধারণ একটা অঙ্ক। কি ব্যাপার, এত দেরি কেন? ছি 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 ছি। আচ্ছা ধরে নাও তুমি একটা জিনিস 100%-এ কিনেছো, ঠিক 480। তো 10% ক্ষতি মানে বিক্রি কত? 100%-এ কিনে যদি 10% ক্ষতি হয় তাহলে বিক্রি করছো কত টাকায়? স্যার 90। 90%-এ বিক্রি করছো। আর বলেছে কত টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হতো। 4% ক্ষতিতে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে? কত পার্সেন্টে? 96। 96%-এ বিক্রি করতে হবে। তাহলে এই যে 450 টাকায় বিক্রি করছো, তখন কি হচ্ছে? 10% ক্ষতি হচ্ছে, মানে 90% দাম। তাহলে 450 হচ্ছে 90-এর সমান, হ্যাঁ কি না? যখন 90%-এ বিক্রি করছো সেটা হচ্ছে 450, কারণ 10% ক্ষতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 90% যদি এটা হয়, 1% হবে 450-কে 90 দিয়ে ভাগ, 90 ভাগ করে দাও 1%, আর 96 দিয়ে গুণ করে দাও, 96% তুমি পেয়ে যাবে। বাস কাটাকাটি করো, 0 কাটো, 9 দিয়ে 45 কাটলে 5, 96 5 কত হবে? 500 থেকে 4 5 20 কম, 500 থেকে 20 কম মানে 480, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় একটি শ্রেণীর ছাত্রছাত্রীর গড় এটাও তোমাদেরকে করিয়েছি আমি, এটাও তোমাদেরকে করিয়েছি। চলো অ্যান্সার দাও।
ওহো, গড়টা সে মনে নাই স্যার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো ছাত্র এবং ছাত্রের অনুপাত দিয়েছে 3:1। তুমি ছাত্র কত ধরবে, কতজন, সব থেকে কতজন ছাত্র থাকতে পারে? ছাত্র হতে পারে 3 জন, হ্যাঁ কি না? ছাত্রী কত হতে পারে? ছাত্রী হতে পারে 1 জন। 3 জন ছাত্র হলে 1 জন ছাত্রী। অনুপাত হিসেবে এটা ধরতে পারছো? এইটা তো ছাত্রছাত্রীর অনুপাত। 3 জন হলে হ্যাঁ, ছাত্রী স্যার। 1 জন। যদি 6 জন ছাত্রী হতো তাহলে 2 জন ছাত্র, 6 জন যদি ছাত্র হতো তাহলে 2 জন ছাত্রী হতো। কিন্তু আমি চেষ্টা করবো সব থেকে ছোট ধরার। এবার বলো তো এদের গড় নম্বর, তাহলে টোটাল কতজন হচ্ছে? ছাত্রছাত্রী টোটাল কতজন? 4 জন। 4 জনের গড় হচ্ছে এ, তাহলে টোটাল কত? টোটাল হবে 4a। যতজন আর যত গড় গুণ করলেই তো সমষ্টি, তাই না? রাশির সংখ্যা সমষ্টি মানে কি? সমষ্টি বা টোটাল মোট মানে কি? রাশির সংখ্যা ইন্টু গড়, হ্যাঁ কি না? কারণ হ্যাঁ, স্যার। সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাই, তাহলে সমষ্টি মানে হবে সংখ্যা ইন্টু রাশির গড়। তাহলে সংখ্যা হচ্ছে 4টি সংখ্যা, a মাইনাস 4টি সংখ্যা এ করে যদি গড় হয় তাহলে সমষ্টি মানে টোটাল হচ্ছে 4a। এবার দেখো ছাত্রদের গড় বলেছে a+1। আচ্ছা ছাত্র কতজন? 3 জন। আর তাদের গড় কত? a+1। তাহলে 3 জন গড় গুণ করে দিলে ছাত্রদের টোটাল পেয়ে যাব। ছাত্রদের টোটাল কি হবে? 3 আর এটা গুণ করলে 3a+3। এটা হচ্ছে ছাত্রদের টোটাল। দেখো উপরে ছিল ছাত্রছাত্রীর টোটাল, নিচে হচ্ছে ছাত্রদের টোটাল। তাহলে এই যে ছাত্রছাত্রী টোটাল থেকে যদি আমি বিয়োগ করে দিই ছাত্র টোটাল, ছাত্র টোটালটা যদি বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকবে? ছাত্রী। শুধু ছাত্রী পড়ে থাকবে। তাহলে আমি পাচ্ছি 4a মাইনাস গুণ করলে -3a মাইনাসে প্লাসে -3। তাহলে 4a থেকে 3টি a বিয়োগ করলে শুধু a -3। এটা হচ্ছে ছাত্রী। তো ছাত্রী তো মাত্র 1 জন, তো তাদের গড়ও তো সেটাই হবে। 1 জন যদি ছাত্রী হয় তাহলে তার বয়স যেটা সেটাই হবে গড়। তাহলে ছাত্রীর গড় কত হবে? a-3। বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ, স্যার। সহজ নিয়ম। চলো নেক্সট। স্রোতের প্রতিকূলে একটি নৌকার 10 মিনিটে 1 কিলোমিটার যায়। স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে নৌকাটির সময় লাগে 6 মিনিট। স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত? গতিবেগ বের করতে হবে, তার মানে আমাকে কি বের করতে হবে? স্রোতের গতিবেগ বের করতে গেলে বলে না গো, আমাদের দরকার হবে অনুকূলের বেগ আর দরকার হবে প্রতিকূলের বেগ, তাই না? অনুকূল প্রতিকূল পাবে তবেই তো তুমি স্রোত পাবে, তবেই তো স্রোত, তাই না? অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তবেই তো স্রোত পাই। এবার অনুকূল কি করে পাবো ভালো করে বোঝো। আচ্ছা প্রথম লাইনে প্রতিকূল দেওয়া আছে, প্রতিকূলে 10 মিনিটে 1 কিলোমিটার যায়। 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে বলো 60 মিনিটে ক কিলোমিটার যাবে? 6 কিলোমিটার। সবাই বুঝতে পারছো? 6 কিলোমিটার। 10 মিনিটে 1, 60 মিনিটে 6, কারণ 10-এর 6 গুণ হচ্ছে 60, তাহলে 1-এর 6 গুণ 6 হবে। তাহলে প্রতিকূলের বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 6 কিলোমিটার। অনুকূলে বলেছে সেই দূরত্ব 6 মিনিটে যায়, মানে 6 মিনিটে যায় 1 কিলোমিটার। 6 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত যাবে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। এগুলো মুখে মুখে বুঝতে পারছো তো? 6 মিনিট, 6-এর 10 গুণ হচ্ছে 60, তাহলে 1-এর 10 গুণ হচ্ছে 10, হ্যাঁ কিনা বলো? বাকিরা বুঝতে পারছো? তো অনুকূলের বেগ হচ্ছে 10, প্রতিকূলের 6, তাহলে স্রোত আমরা কি পাবো? স্রোত আমরা পাবো অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে 4 ডিভাইডেড বাই 2, তার মানে 2। অ্যান্সার হবে অপশন সি। বলো কার কোথায় প্রবলেম?
নেক্সট, একটি উৎপাদক সংস্থা উৎপাদিত বস্তুর উপর 25% লাভ করেন। ওই বস্তুর উপর পাইকারি বিক্রেতা 20% আর খুচরো বিক্রেতা 28% লাভে বস্তুটিকে 48 টাকায় বিক্রি করেন। উৎপাদন মূল্য কত? আমাকে শুধু একটা সহজ বাংলা ভাষায় উত্তর দাও, এখন যে দাম 48 টাকা, যখন সেটা তৈরি হয়, উৎপাদন হয়, তখন দাম বেশি ছিল না কম ছিল? কম ছিল স্যার। কম ছিল স্যার। কম ছিল। তাহলে যে এই যে প্রথমে যে 25% লাভ করেছে, সে 100% টাকা লাগিয়ে 125% দাম পেয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দ্বিতীয় জন যে 20% লাভ করেছে, সে 100% টাকা লাগিয়ে 120% দাম পেয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর তৃতীয় জন যে 28% লাভ করেছে, সে 100% দাম লাগিয়েছিল, আর তার হিসেবে সে পেয়েছে 128%। মুখে হ্যাঁ, স্যার। মুখে অ্যান্সার হয়ে যায়। এবার শেষ পর্যন্ত দাম ছিল 48 টাকা, সেটা লিখবো ইনটু, এবার বলো তিনজন আছে, তিনজনের গুণ করলাম। প্রথম জনের আছে কি? প্রথম জনের 100 আর 125, বলো কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে? উপরে 100 নিচে 125। উপরে 100 নিচে 125। কেন? কারণ আগে দামটা কম ছিল, তাই উল্টো হয়ে যাবে, কমটা উপরে যাবে, নিচে বেশিটা আসবে, আগে দাম কম ছিল বলে। ঠিক, এগুলো সব লাভ করেছে। তাহলে দ্বিতীয় জন এটাও এক কমটা উপরে যাবে, নিচে বেশিটা। তৃতীয় জনেও কমটা উপরে যাবে, নিচে বেশিটা। বাস এইটুকু করো, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। চলো কাটাকাটি করো। ওকে, 25 দিয়ে কাটো। 25 5, এটা 25 4। ওকে, আর আর এটা 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 5, এই 5-এর সঙ্গে এই 5 প্রথমে কেটে দাও, ঝামেলা শেষ। ওকে, এটা 4 দিয়ে কাটো, 4 3 12, 4 2 8। এটা 4 দিয়ে কাটো, 25। 16 দিয়ে কাটলে 2, এটা 16 দিয়ে কাটলে আমরা পাই 3। ওকে, আর কোথায় আছে? 3 দিয়ে তুমি এই 6 কাটলে 2, দেখো এই 2 আর এই 2 4, এই উপরে 4 কেটে গেল, তো শেষ পর্যন্ত থাকবে 25। এটাই হবে আমাদের অ্যান্সার। বলো পুরো ব্যাপারটা বুঝতে কারো অসুবিধা আছে? নেক্সট কোশ্চেন, একজন পুরুষ বা 5 জন স্ত্রীলোক বা 7 জন কিশোরের কাজের পরিমাণ সমান। তার মানেই বলছে যে 3 জন পুরুষ যে কাজ করে, 5 জন মহিলা সেই কাজটা করতে পারবে, বা 7 জন কিশোর সেই কাজটা করতে পারবে। যদি 21 জন কিশোর একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 18 জন পুরুষ, 15 জন স্ত্রীলোক আর 42 জন কিশোর কত দিনে কাজটি করতে পারবে? 3 দিনে। 3 দিনে, ওয়েল ডান। দেখো অঙ্কটি খুবই সোজা, জাস্ট মন দিয়ে একটা জিনিস বুঝবে, অ্যান্সার হয়ে যাবে। দেখো আমাদের প্রথমেই দেওয়া আছে, যেটুকু আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কি 21 জন কিশোর 20 দিনে করতে পারে। তাহলে আমরা লিখব 21 জন বালক, এরা করতে পারে 20 দিনে। এইবার যত ঝামেলা। এবার আচ্ছা, এখানে যেটা বের করতে বলেছে তাতে 42 জন কিশোর আছে, খুব ভালো কথা। 42 জন কিশোর, একে আর কিছু করার দরকার নেই। 42 জন কিশোর, 42 জন কিশোর লিখে দিলাম। এটুকু বলো 3 জন পুরুষ মানে কতজন কিশোর হবে? সরি, 18 জন পুরুষ মানে, 3 জন পুরুষ মানে তো 7 জন কিশোর, এটা আমার জানা আছে। একই পরিমাণ কাজ করে, 3 জন পুরুষ যা কাজ করবে 7 জন কিশোর সেই কাজ করে। তাহলে 3 জন যদি 7 জন হয়, তাহলে 18 জন কতজন হবে? এখানে 6 দিয়ে গুণ করলে 18 জন পুরুষ হবে, তাহলে এখানে 6 দিয়ে গুণ করলে 42 জন কিশোর হবে। তার মানে 18 জন পুরুষ মানে হচ্ছে 42 জন কিশোর। বাস, ওটা বাদ দাও। এবার এটাতে আসো, 15 জন স্ত্রীলোক। দেখো 5 জন স্ত্রীলোক মানে 7 জন বালক, এটা তো আমরা উপরের লাইনে বলাই আছে। 5 জন স্ত্রীলোক মানে
কতজন বালক? 5 জন স্ত্রীলোক মানে 7 জন বালক। 15 জন স্ত্রীলোক বলেছে, তো স্ত্রীলোকের সঙ্গে 3 গুণ করলে 15 জন হয়, তাহলে বালকের সঙ্গে 3 গুণ করলে 21 জন হবে। তাহলে 21 জন, 15 জন মানে হচ্ছে 21 জন বালক। তাহলে টোটাল বালক কত, এরা কতদিনে করবে সেটা চেয়েছে। টোটাল বালক কত হচ্ছে? 105, তাই না? 105 জন বালক এটা। তার মানে 18 জন পুরুষ, 15 জন স্ত্রীলোক আর 42 জন কিশোর, মানে টোটাল হচ্ছে 105 জন কিশোর। বলো এই জায়গাটা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো। স্যার এই জায়গাটা না ভুলিয়ে গেল। কোন জায়গাটা? স্যার এই পুরোটা, স্যার এটা করার কোনো মানে শর্টকাট ওয়ে নেই? কোনো, এটা তো শর্টকাটই তো বলছি গো। আমাকে প্রথমে বলা আছে যে 21 জন বালক করতে পারে 20 দিনে, এখানে তো কোনো ডাউট নেই। ডাউট আছে? না স্যার। বেশ, এবার আমাকে চেয়েছে কি, বলেছে 18 জন পুরুষ, 15 জন মহিলা আর 42 জন কিশোর, এরা কতদিনে করতে পারবে। তো এটা তো আমি, এটা যেটা দেওয়া আছে এটা বালকে দেওয়া আছে, তো আমি সবগুলোকে বালক করব। তো বলো তো এই 42 জন বালক মানে তো 42 জন বালক, এতে তো কোনো ডাউট নেই। এ বলো 18 জন পুরুষ মানে কতজন বালক হবে? আমাদের দেওয়া আছে প্রথমে 3 জন পুরুষ, 5 জন স্ত্রীলোক আর 7 জন কিশোর একই কাজ করে। তার মানে 3 জন পুরুষ মানে হচ্ছে 7 জন কিশোর বা 7 জন বালক। 3 জন যদি 7 জন হয় তাহলে 18 জন কত হবে? এই জায়গাটা বুঝতে পারছো না? না স্যার এই জায়গাটা জানি না, ধরতে পারছি না। 3 জন পুরুষ মানে 3 থেকে 18তে যেতে হবে, যেমন আমরা অনুপাতে সমান করছিলাম ওই রকমই 3 থেকে হ্যাঁ। 18, তার মানে 6 দিয়ে গুণ, তাহলে ওই দিকের যে কিশোরটা আছে সেটা থেকেও 6 দিয়ে গুণ করতে হবে। অনুপাত 3:7, তাহলে 18 আসে, 3 থেকে 18 আসতে গেলে 6, তো 7 থেকে 6 গুণ করলে 42। একদম। দেখো 3 জন পুরুষ আর 7 জন বালক সমান, এটা সমান। তাহলে এই 3কে যদি 18 করতে হয় তো 6 গুণ করতে হবে, তাহলে এ পক্ষেও 6 গুণ করে দাও, তাহলে তুমি পাবে 18 জন পুরুষ সমান হবে 42 জন বালক। তাহলে 18 মানে আমরা 42 জন বালক লিখতে পারি। একইভাবে 5 জন স্ত্রীলোক আর 7 জন বালক সমান বলেছে, 5 জন স্ত্রীলোক আর 7 জন বালক সমান। আমাকে বলেছে 15 জন স্ত্রীলোক মানে কত, তো 15, এদের 3 গুণ করলে 15 জন পুরুষ মহিলা হয়ে যায়, এদিকেও 3 গুণ করে দাও 21 জন হয়ে যাবে। তাহলে 15 জন মহিলা সমান হবে 21 জন বালক। এখানে আমি 21 জন বালক লিখতে পারি। 8 জন পুরুষের জায়গায় লিখতে পারি 42 জন পুরুষ বালক, 15 জন মহিলার জায়গায় লিখতে পারি 21 জন মহিলা, 21 জন বালক, আর 42 জন বালক মানে তো 42 জন বালক। এই টোটাল বালক তাহলে কত হচ্ছে, কনভার্ট করলে হচ্ছে 105 জন বালক। এরা কতদিনে করবে সেটাই তো চেয়েছে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তোমাদের, স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সকলে? হ্যাঁ স্যার দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ ওকে স্যার। অল ক্লিয়ার। ওকে, আমি দেখতে পাচ্ছিলাম না বলে বললাম। চলো, আমার মোবাইলে দেখছি নেই। তাহলে এবার দেখো, এবার আমাদের ইকুয়েশন তো আমরা পেয়ে গিয়েছি। আমাদেরকে প্রথমে লাইনে বলা ছিল যে 21 জন বালক 20 দিনে করতে পারে। তাহলে এবার বলবো যে 105 জন বালক কত দিনে করবে। এটা বের করার নিয়ম কি বলতো? এটা বের করার নিয়ম হচ্ছে যেদিকে 20 আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, সেইটা আগে লিখি 20 দিয়ে, এবার তুলনা করি। বলো 21 জন বালক করতে পারে 20 দিনে, তাহলে 105 জন বালক বেশি সময় লাগাবে না কম সময় লাগাবে? কম সময় লাগাবে। কম সময়ে, তাহলে এই দুটির মধ্যে কমটাও পড়ে যাবে। 21টা উপরে, নিচে বেশিটা। কম সময় লাগবে তাই কমটা উপরে দিলাম, বাস। 21 আর এটা কাটলে 5, 20কে 5 দিয়ে কাটলে 4 দিনে করে ফেলবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? আমি ভুল করে ফেলছি, আমি 3 বলছিলাম। নেক্সট, একটি পাঠাগারে মোট বইয়ের 20% হিন্দি, অবশিষ্ট বইয়ের 50% ইংরেজি এবং বাকি 35% ফার্সি। বাকি বইয়ের সংখ্যা 6300। মোট বইয়ের সংখ্যা কত? দেখো এই ধরনের অঙ্ক আমরা এক লাইনে করি।
কিভাবে করি ভালো করে বোঝো। আচ্ছা, মোট বই তুমি ধরে নাও এক্সটি আছে, এর মধ্যে 20% হচ্ছে হিন্দি মোট বইয়ের, তাহলে 20% যদি আমি বাদ দিই তাহলে বাকি বই কত আছে? 80%। 80% মানে 80/100, এটা হচ্ছে বাকি বই, অবশিষ্ট বই। এই অবশিষ্ট বইয়ের 50% হচ্ছে ইংরেজি, তো 50% যদি বাদ দিই অবশিষ্ট বই থেকে, 50% বাদ দিলে বাকি 50% পড়ে থাকবে বাকি বই। এই যে বাকি বই পড়ে থাকলো, এর বাকি বইয়ের 35% ফার্সি, তাহলে 35% যদি ফার্সি হয় এই বইটা থেকে, তাহলে 35% বাদ দাও, তাহলে বাকি 65% বই পড়ে থাকলো। তাহলে আলটিমেট সবগুলো বাদ দিয়ে এই বইটা পড়ে আছে। তো এই বইটা কত? 6300। 6300। কাটাকাটি তো যায় না। হুম। ও হো সরি এবার এটা উল্টে যাবে না? সরি, না না উল্টে না, যাবে তো? উল্টে যাবে না, উল্টে যাবে সে তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি অঙ্কটি ভুল পড়েছি, অঙ্কটি ভুল পড়েছি। দেখো অঙ্কটি ভালো করে পড়ো। বলা আছে মোট বইয়ের 20% হিন্দি, তো 20% হিন্দি বাদ দিলে বাকি 80% থাকে অন্যান্য বই, এটা হচ্ছে অন্যান্য বই। এবার যেটা বলা আছে কি না, অবশিষ্ট বইয়ের 50% ইংরেজি এবং বাকি 35% ফার্সি। এখানে বাকি অবশিষ্ট বইয়ের 35% বলেনি, ব্যাপারটা বুঝতে পারছো? তারপরে অবশিষ্টের 50% ইংরেজি এবং 35% ফার্সি, মানে মোট 85% চলে গেল এইটা। বুঝতে পারলে হ্যাঁ কি না? বলো। 20% হিন্দি বাদ দিলাম, অবশিষ্ট যেটা বলেছে যোগ করে দিতে অবশিষ্টের হবে, যেহেতু অবশিষ্ট বইয়ের মধ্যে ভাগ 50% করেছে, ইংরেজি তাই তো? এবং বাকি 35% ফার্সি। মানে এখানে শুধুমাত্র অবশিষ্টেরই দুটি বলা আছে, অবশিষ্ট ইংরেজি, তারপরে আবার অবশিষ্টের ফার্সি, তা নয় কিন্তু। তাই মানে অবশিষ্টের 50% আর 35%, 85% হচ্ছে ইংরেজি এবং ফার্সি, 85% এই দুটি মিলিয়ে। 85% বাদ দিলে বাকি 15% থাকে, এই বইটা বাকি পড়ে রয়েছে। এই বাকি বইটা হচ্ছে 6300। ঠিক আছে, এবার তুমি বের করো এক্স এর মান। এক্স সমান কি হবে? 6300 আছে এদিকে, দেখো এ পাশের নিচে 100 আছে দুটি, উপরে চলে যাবে এ পাশে আসলে, আর এ পাশের উপরে 80 ও 15 আছে, এটা এ পাশে আনলে নিচে চলে আসবে, সমানের এই পাশে নিচে চলে এলো, বাস কাটাকাটি করো। ওকে, চলো 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 20, 3 দিয়ে 63 কাটলে 2100, 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে, আচ্ছা এই 20 কেটে যাবে, 4 দিয়ে 100 কাটলে 25, ওকে 25 শূন্য শূন্য, 25 শূন্য শূন্য, 25 একে 25, 5 থেকে 2, 25 দুই 50 আর 2 52, নেই তো। হুম, কোথায় ভুল করছি? স্যার 52,500। হুম, আমি তো ভুল করেছি কোথাও, ডেটাটাও ভুল মনে হচ্ছে আমার। কাটাকাটি কি ভুল হচ্ছে? কাটাকাটি তো ভুল নেই, ডেটা ভুল আছে গো, অঙ্কটির পুরো ডেটা ভুল আছে। এটা 6300 হবে না, এটা 6500 হবে, তাহলে তবে অ্যান্সারটা আসবে। চলো বাদ দিলাম অঙ্কটা, নেক্সট। এটা বাদ, এটা করো। বলো, কোনো এক যৌথ ব্যবসায়ী 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 1/2, 1/3, 1/4। 4 মাস পরে প্রথম বন্ধু অর্ধেক ফেরত নেয় এবং আরও 8 মাস পরে মোট 6062 টাকা লাভ হলে প্রথম বন্ধুর লভ্যাংশ হবে। দেখো আমাকে প্রথমে অনুপাতটাকে সিম্পল করতে হবে। সিম্পল কিভাবে করব? 1 এর 2 আছে,
1-এর 3 আছে, 1-এর 4 আছে। সিম্পল করতে গেলে নিচের লসাগুটা প্রত্যেকটির সঙ্গে গুণ করতে হবে। নিচের লসাগু কত হবে? 2, 3, 4-এর লসাগু 12 হয়। এটা প্রথমটার সঙ্গে 12 গুণ, দ্বিতীয় সঙ্গে 12 গুণ, তৃতীয় সঙ্গে 12 গুণ, দেখবে পূর্ণ সংখ্যা চলে আসছে। 12কে 2 দিয়ে কাটলে 6, 12কে 3 দিয়ে কাটলে 4, আর 12কে 4 দিয়ে কাটলে 3। এই হচ্ছে অনুপাত। ঠিক আছে, এবার দেখো 4 মাস পরে প্রথম বন্ধু অর্ধেক তুলে নেয়, মানে প্রথম 4 মাস, ভালো করে বোঝো অঙ্কটিকে, এ বি এবং সি আছে। তো বি এর হচ্ছে 4 আর সি এর হচ্ছে 3, আর এর হচ্ছে কত? 6। এই যে এর 6, এটা প্রথমে 4 মাস খেটেছিল। 4 মাস, এই 6টা 4 মাস খেটেছিল, হ্যাঁ কি না? বলো গো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো 4 দিয়ে গুণ করলাম, এই 4 দিয়ে গুণ করলাম, এরপরে 4 মাস পরে কি হয়েছে? এবার অর্ধেক তুলে নিয়েছে। তার মানে 6 ছিল, এবার কিন্তু আর 6 নেই, অর্ধেক তুলে নিয়েছে, মানে হচ্ছে 3। এবার এটা বাকি 8 মাস খেটেছে। এটা হচ্ছে এ এর হিসাব। বি এর খুবই সিম্পল, বি এর কিন্তু তুলে নেওয়া হয়নি, পুরো 12 মাস কেটেছে। সি এরও পুরো 12 মাস কেটেছে। এবার আমরা পার্টনারশিপের অঙ্কে কী শিখেছি? যে মূলধন আর সময় গুণ করলে আমরা লাভ্যাংশ পাই। তো আমি মূলধন আর সময় গুণ করলাম, তাই না? আর কিছু করিনি। বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো প্লিজ। তাহলে এ এর কত হবে? দেখো 6 4 24 আর 3 8 24, এটা দুটি মিলে হচ্ছে 48। এর হচ্ছে 12 4 48, আর এর হচ্ছে 12 3 36। 12 দিয়ে কাটা যায় সবগুলোকে, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটলে 3। এই হচ্ছে তাদের লাভ্যাংশ অনুপাত। মানে মোট 4 ভাগ, 4 ভাগ আর 3 ভাগ, মোট 11 ভাগ। 11 ভাগের মধ্যে এ পাচ্ছে 4 ভাগ, তাহলে আমরা বলতে পারি 11 ভাগের মধ্যে এ পাবে 4, তাহলে 6072 টাকার মধ্যে কত? চলো 11 দিয়ে কাটলে 11 5 55 থাকে 5 57, 11 5 55 থাকে 2 22, 11 2 22, 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়? 4 2 8, 4 5 20, 0, 4 5 20 2 22, 2208 টাকা। এটা হচ্ছে এ এর ভ্যালু, অ্যান্সার হবে অপশন এ। বলো পুরো ব্যাপারটা বুঝতে পারলে, হ্যাঁ কিনা? স্যার একটাবার রিপিট করুন না প্লিজ। কোন জায়গায় রিপিট করবো বলো? স্যার প্রথম থেকে নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল। প্রথম থেকে এই অনুপাতটা তুমি 12 লসাগু হয় নিচেরগুলো, তো 12 গুণ করে দিয়েছি প্রত্যেকটির সঙ্গে, তাহলে আমি অনুপাত পেয়েছি পূর্ণ সংখ্যা এটা 6:4:3। এবার এর টাকাটা না, এ এর যে টাকাটা, এটা দুবার খেটেছে। এ এর টাকাটা মোট, বি এর টাকাটা তো 12 মাস কেটেছে, সি এর টাকা 12 মাস কেটেছে, তো 4-এর সঙ্গে 12 গুণ, 3-এর সঙ্গে 12 গুণ, কোনো সমস্যা নেই। কিন্তু এর টাকাটা দুইবার কেটেছে, একবার 6 মূলধন, আর একবার অর্ধেক তুলে নিলে 3। এর প্রথমটা কেটেছে 4 মাস, আর দ্বিতীয়টা কেটেছে বাকি 8 মাস। তাহলে এটা 4 6 24, এটা 3 8 24, তাহলে এ এর টোটাল হচ্ছে 48, 24 24 48। বি এর টোটাল হচ্ছে 48, সি এর টোটাল হচ্ছে 36। তো এটাকে 48 48 আর 36 যদি ছোট করে নিই, তাহলে অনুপাত হবে 4:4:3। এইভাবে তারা টাকা ভাগ পাবে, 4:4:3। এবার তার মানে এ পাবে 4 ভাগ, মোট হচ্ছে 11 ভাগের মধ্যে 4 ভাগ, 4 ভাগ আর 3 ভাগ, মোট 11 ভাগ। 11 ভাগের মধ্যে এ পাবে 4 ভাগ, 11 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে 6072 টাকার মধ্যে কত? 2208। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো নেক্সট। একটি যৌথ ব্যবসায় 22,500 টাকা বিনিয়োগ করে বছরের শেষে থেকে প্রথম বন্ধু 2800 টাকা, দ্বিতীয় বন্ধু 84 টাকা এবং তৃতীয় বন্ধু 14,000 টাকা পায়। প্রথম বন্ধু কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো ব্যাপার হচ্ছে এখানে কেউ তো টাকা, সবার সময় সমানটা, সময়টা সমান, হ্যাঁ কি না? সবার সময় সমান। যদি সময় সমান হয় তাহলে লাভ্যাংশের অনুপাতই হচ্ছে মূলধনের অনুপাত। ঠিক আছে, সময় যদি সমান হয় তো লাভ্যাংশের অনুপাতই হচ্ছে মূলধনের অনুপাত, বা মূলধনের অনুপাতই হচ্ছে লাভ্যাংশের অনুপাত। ঠিক আছে, P1 P2 P3
এটা যদি মূলধনের অনুপাত হয় তাহলে এটাই হয়ে যাবে তাদের বা লভ্যাংশের অনুপাত। ব্যাপারটা বুঝেছো? তো এদের মূলধনের অনুপাতটা দেখো, লভ্যাংশ অনুপাতটা দেখো। লভ্যাংশকে এ পেয়েছে 2800 টাকা, বি পেয়েছে 8400 টাকা, সি পেয়েছে 14000 টাকা। এই টাকাটা পেয়েছে, এটা লাভ পেয়েছে তারা। এটাই যদি লাভ হয় এটাই হবে তাদের মূলধনের অনুপাত। এটাই লভ্যাংশের অনুপাত, এটাই মূলধনের অনুপাত, কারণ সময়টা সেম। সময় ওই তৃতীয় বন্ধু তো 14,000 হ্যাঁ, তৃতীয় বন্ধু 14000 টাকা, সরি। ওকে, চলো, পাচ্ছে। দুটি শূন্য দুটি শূন্য দুটি শূন্য কাটা গেল। 4 দিয়ে কাটলে 4 7 28, এটা 4 দিয়ে কাটলে 21, এটা 4 দিয়ে কাটলে 40 70 35। চলো আবার 7 দিয়ে কাটা যায়, 7 1 7, 7 3 21, 7 5 35। এই অনুপাতে টাকা তারা বিনিয়োগ করেছে। আমাকে চেয়েছে প্রথম বন্ধু 1 ভাগ দিয়েছে। কত ভাগের মধ্যে বলো তো? 9 ভাগের মধ্যে। 9 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 22,500 টাকার মধ্যে কত? 9 এর সঙ্গে 225 কাটলে 25 পাই, দুটি শূন্য, তার মানে 2500 টাকা। তাহলে এ 2500 টাকা দিয়েছিল, অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, চলো আজকের মতো এখানে। বলো, এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করো না বাড়িতে? হ্যাঁ স্যার, শুনছি। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো আবার নিজে নিজে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। এই ধরনের অঙ্ক শুধুমাত্র মানে করে করবে, ঠিক আছে? কি করে বললাম? স্যার নিজে। ভিডিওটা দেবেন তো? হ্যাঁ, অবশ্যই। সেই ক্লাসটাও দেবেন তো?